সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অনলাইন ক্লাস করছি। আমি আজকে তৃতীয় বর্ষের সরকারি সাদত কলেজ দর্শন বিভাগের ক্লাস আমরা করছি। আমি তৃতীয় বর্ষের প্রতীকী যুক্তিবিদ্যা ক্লাসটি আজকে করছি। তোমরা নিশ্চয়ই ভালো আছো। করোনাকালীন সময়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ, আমরা এই জন্যই অনলাইন ক্লাসগুলি করছি। আমরা অতীতে কিন্তু এই চ্যাপ্টারগুলি মোটামুটি আমাদের দুবার রিভিশন হয়েছে, আমরা থার্ড টাইম করছি, কারণ আমরা জানি যে আমাদের এইগুলি মানে বেশ ভালোভাবেই করা হয়েছে। আমি আজকে তোমাদের যে আমাদের প্রতীকী যুক্তিবিদ্যার যে থিওরিগুলো আছে, অর্থাৎ যে বড় প্রশ্নগুলি আছে, আমরা মূলত এই প্রশ্নের চ্যাপ্টারগুলি এখন করছি। আমাদের ম্যাথগুলি শেষ হয়েছে, তারপরেও আমরা ম্যাথটা যাব। তো আজকে আমাদের আলোচ্য বিষয় কি? বচন ও বচনাকার। বচন কি? এখন আমরা জানি যে আমরা সাধারণত প্রতীকী যুক্তিবিদ্যায় যা করি, বচনের সত্য মান নিয়ে আলোচনা করি। এখন এই সত্য মান টা আসলে সত্য মানটা যে আমরা যদি আলোচনা করি, কিন্তু এই সত্য মানের যে জিনিসটা, বচনের সত্য মান আসলে তার আকারের উপরে নির্ভরশীল। এখন এই আকার, বচনের আকার সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে, তাহলে আমাদের পক্ষে কিছুতেই বচনের সত্যমান বের করা সম্ভব নয়। এখন বচনের আকার কি? তাহলে বচনের আমরা প্রতীকী যুক্তিবিদ্যায় বচনের সত্যমান নিয়ে আলোচনা করি। সত্যমানটি আবার নির্ভর করে বচনের আকারের উপর। তাহলে আকারটা কি জিনিস? এই আকার সম্পর্কে আমাদের আসলে খুব ভালোভাবে জ্ঞান থাকতে হবে। আমরা বচনের যে আকার আমরা এর আগে পড়েছি, সেগুলি আমরা জানি সবকিছু মোটামুটি, তারপরেও আমরা একটু এটা করছি। আমরা জানি যে বচন কি। হ্যাঁ, আমরা কোনো অর্থপূর্ণ, আমরা ট্র্যাডিশনাল লজিকে আমরা একভাবে পড়েছি, এটাও একই জিনিস। কোনো অর্থপূর্ণ উক্তি বা ধারণা যখন ভাষায় প্রকাশিত হয়, তখন তাকে বচন বলা হয়। কোনো অর্থপূর্ণ যুক্তি বা ধারণা, কোনো অর্থপূর্ণ উক্তি বা যুক্তি যদি ভাষায় প্রকাশিত হয়, তখন তাকে বলা হয় বচন। যেমন বচন সাধারণত কার সম্পর্কে প্রযোজ্য হয়? বচন প্রযোজ্য হয় সবসময় ব্যক্তি বা বস্তু সম্পর্কে। আমরা ট্র্যাডিশনাল লজিকে পড়েছি বচনের বৈশিষ্ট্য কি। বচন সত্য, অবশ্যই বচন হলো সত্য বা মিথ্যা হতে পারে, আমরা এটা দেখেছি। এখন এই বচন প্রযোজ্য হবে ব্যক্তি সম্পর্কে অথবা বস্তু সম্পর্কে। যেমন আমরা বললাম হলো সোমা হয় ভালো ছাত্রী। সোমা হয়, এটি হলো এটি একটি ব্যক্তি সম্পর্কে প্রযোজ্য হলো, এটি একটা অর্থপূর্ণ বচন। আবার আমি বললাম টেবিল হয় চার পা বিশিষ্ট। তো এই যে হলো দুটো, একটি বস্তু সম্পর্কে, এটি অর্থপূর্ণ বচন, এটি একটি ব্যক্তি সম্পর্কে হলো, এটি বস্তু সম্পর্কে হলো। কোনো অর্থপূর্ণ উক্তি বা ধারণা যখন ভাষায় প্রকাশিত হয়, তখন তার নাম হয় বচন। বচন সবসময় সত্য বা মিথ্যা হতে পারে। বচন ব্যক্তি বা বস্তু সম্পর্কে প্রযোজ্য হয়। এখন এই বচনকে বলা হয় হচ্ছে, এই বচনটি সাধারণত প্রতীকী যুক্তিবিদ্যায় যখন বচন ব্যবহৃত হয়েছে, তখন এই সোমা হয় ভালো ছাত্রী, এটাকে প্রতীক স্বরূপ আমরা মনে করো পি, ইংরেজি বড় হাতের পি অক্ষরকে আমরা ব্যবহার করব। তারপরে টেবিল হয় চার পা বিশিষ্ট, এটাকে মনে করো ইংরেজি বড় হাতের কিউ আমরা ব্যবহার করব। অর্থাৎ তাহলে আমরা বচন কি আমরা জানি যে বচনের, আমরা প্রতীকী যুক্তিবিদ্যায় বচনের সত্য মান নিয়ে আলোচনা করি। বচনের সত্য মান আলোচনা করতে গেলে অবশ্যই বচনের আকারকে জানতে হবে। আকার ছাড়া বচনের সত্য মান নির্ণয় করা সম্ভব নয়। তাহলে বচন হচ্ছে অর্থপূর্ণ ব্যক্তি বা বস্তু, অর্থপূর্ণ উক্তি বা ধারণা যখন ভাষায় প্রকাশিত হয়, তখন তার নাম হচ্ছে বচন। বচন সবসময় কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে প্রযোজ্য হয়। বচনের বৈশিষ্ট্য হচ্ছে তা সত্য বা মিথ্যা হতে পারে, এবং বচনের ক্ষেত্রে আমরা যখন বচনকে আমরা প্রতীকী রূপ দিই, তখন তাকে ইংরেজি বড় হাতের
PQRS। আমরা সাধারণত প্রতীকী যুক্তিবিদ্যায় আমরা এই শব্দগুলিকে ব্যবহার করি। হ্যাঁ, অন্যগুলি না। ইংরেজি বড় হাতের এই অক্ষরগুলি PQRS। হ্যাঁ, আবার হলো ছোট হাতের PQRS। হ্যাঁ, তো আমরা এই ছোট হাতের অক্ষরগুলি ব্যবহার করব। এই সাধারণত RST। হ্যাঁ, এটা আরেকটু আছে টি, এখানে হচ্ছে টি। তো এইভাবে আমরা তাহলে আমরা যখন বচনকে প্রকাশ করি তখন বচনের ক্ষেত্রে আমরা ইংরেজি বড় হাতের অক্ষরগুলি ব্যবহার করব। তাহলে এবার বচন আকার কি? বচন সম্পর্কে যে যখন বচনের আকারকে বলা হয়, সংক্ষেপে বচনের আকারকে বলা হয় বচন আকার। ব্যাস। যে কিন্তু এখন বচন আকার, আমরা বচন আকারের যে কখনো যখন বচনকে বিভিন্ন যৌগিক যোজকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় বচন আকার। তাহলে এখন আমরা কিন্তু এটা আসলে এক কথা নয়। বচন আকার হচ্ছে, বচন আকারকে বলা হয় বচনের আকারকে বলা হয় বচন আকার। বচন আকার বা বচন সূত্র বা বাচনিক সূত্র। হ্যাঁ, বচন আকারের যে নাম তার নাম হয় বচন আকার, বচন সূত্র বা বাচনিক সূত্র। এটা এখন সাধারণত তাহলে আমরা বচন আকারটা কাকে বলে আমরা আবার একটু বলি। কোনো প্রতীক পরম্পরায় যখন বিভিন্ন বচন বর্ণ এবং যৌগিক যোজকের মাধ্যমে বচন বর্ণ, হ্যাঁ, এবং যৌগিক বর্ণ। বচন বর্ণ বলতে PQRS। যৌগিক যোজক আমরা জানি যে ডট, ভেল, ইমপ্লাইজ, তারপরে হলো 3 বার সিম্বল, এগুলি দিয়ে যে যৌগিক যোজকের মাধ্যমে কোনো প্রতীক পরম্পরায় প্রতীক রাশি বা বচন বর্ণ স্থাপন করে যে বচন পাওয়া যায় তাকে বচন আকার বলে। অর্থাৎ বচন বর্ণ এবং যৌগিক যোজকের মাধ্যমে কোনো প্রতীক পরম্পরায় বা প্রতীক রাশির মাধ্যমে যে পর্যায়ক্রমে বচন স্থাপন করে যে বচন বর্ণ পাওয়া যায় তাকে বচন আকার বলে। অর্থাৎ আমরা একটু দেখি যে কোনো বচন বর্ণ এবং কোনো বচন বর্ণ, হ্যাঁ, যে যেমন P.Q, হ্যাঁ, এটি একটি বচন আকার। হ্যাঁ, সোমা হয় ভালো ছাত্রী এবং সোমা দেখতে ভালো। তারপর বা P.Q, হ্যাঁ, তুমি অথবা আমি আজ ঢাকা যাব। হ্যাঁ, তুমি ঢাকা যাবে অথবা আমি ঢাকা যাব। P.Q বচন আকার। অর্থাৎ যে বচন বর্ণ দিয়ে এবং যৌগিক যোজকের মাধ্যমে প্রতীক পরম্পরায় বচন যে পর্যায়ক্রমে বচন বসিয়ে যে বচন বর্ণটি পাওয়া যায় তাকে বলা হয় বচন আকার। এই বচন আকার তবে যে কোনো বচন, এখন আমরা যে কোনো প্রতীক পরম্পরাকে আমরা বচন বর্ণ বলতে পারি না। আমরা জানি যে আমাদের ডট আছে, ডট হলো সংযোগিক আপেক্ষক। তারপরে ভেল আছে, ভেল হচ্ছে বৈকল্পিক আপেক্ষক। আমাদের আছে ইমপ্লাইজ, এটা হলো প্রাকল্পিক আপেক্ষক। তারপরে আছে আমাদের 3 বার সিম্বল, এটা হলো সমমানিক আপেক্ষক। আমাদের আছে নিষেধক আপেক্ষক। হ্যাঁ, আমাদের এতগুলি আপেক্ষক আছে, এগুলি সবই হলো যৌগিক যোজক। এখন যে কোনো যৌগিক যোজকের মাধ্যমে কিন্তু আমরা তাকে এখন আমরা এমন আমরা বলতে পারি না যে এটি একটি বচন বর্ণ। এটা কখনোই এটা বচন আকার হতে পারে না। এখন এটা বচন আকার হবে এটা কিভাবে? নট পি। হ্যাঁ, এটি হলো ক্রস। হ্যাঁ, এটি ঠিক আছে।
নট পি হবে। পি এ পাশে আমরা যৌগিক যোজক দিতে পারবো না, আমাদের এ পাশে দিতে হবে। আবার আমরা বলতে পারবো না, আমরা এটা বলতে পারবো না যে পি কিউ। হ্যাঁ, তো আমরা আমরা এটা দিতে পারবো না, আমরা কি দিব, পি ভেল কিউ। হ্যাঁ, এটি আমাদের ঠিক আছে, এটি হলো ক্রস, এটি ঠিক আছে। আবার আমরা এটা দিতে পারবো না যে পি পি কিউ ভেল আর। হ্যাঁ, কিউ ভেল আর। হ্যাঁ, আমি এটা দিতে, কিউ ভেল এস আমি মনে করো দিলাম। হ্যাঁ, এখানে আমার কোনো চিহ্ন নাই, তো এখন এখানে আমার একটি চিহ্ন লাগতো, তো আমি এখানে আমরা দিতে পারি পি ইমপ্লাইজ কিউ ভেল এস। তো এভাবে যে এটি আমার ভুল, হ্যাঁ এটি ঠিক আছে। তাহলে এই যে যে কোনো যৌগিক যোজকের মাধ্যমে যে আমরা যে যে আমরা কোনো যে বচনাকার হয় তাকে আমরা বচনাকার বলতে পারবো না, বচনাকারটি অবশ্যই সঠিকভাবে বসতে হবে। তাহলে এখন আমরা এই বচন এবং বচন আকারের যে পার্থক্য সেটি আমরা একটু দেখি। বচনের বৈশিষ্ট্য কি আর বচন আকার কি। তাহলে আমরা বচন আকার পেলাম যে বচন আমরা পেলাম কোনো অর্থপূর্ণ উক্তি বা ধারণা যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে বচন বলা হয়। আর এই বচনের আকারকে বলা হয় হচ্ছে বচন আকার। বচনের আকার হচ্ছে কি যৌগিক যোজকের মাধ্যমে প্রতীক পরম্পরায় গঠিত একটি যৌগিক বচন, এটাকে বলা হয় বচন আকার। এখন বচনের বৈশিষ্ট্য এবং বচন আকারের বৈশিষ্ট্য কি এটি আমরা একটু জানি। বচনের বৈশিষ্ট্য আমরা প্রথমেই বলেছি, বচনের বৈশিষ্ট্য হচ্ছে বচন সত্য, বচন ব্যক্তি বা বস্তু সম্পর্কে প্রযোজ্য হয়। বচনের ক্ষেত্রে আমরা ইংরেজি বড় হাতের পি কিউ আর এস শব্দগুলি ব্যবহার করি, আর বচন আকারের ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে ইংরেজি ছোট হাতের অক্ষর। এখানে আমরা ব্যবহার করছি পি কিউ আর এস। হ্যাঁ, আর এখানে আমরা ব্যবহার করব ছোট হাতের পি, ছোট হাতের কিউ, ছোট হাতের আর, ছোট হাতের এস, ছোট হাতের টি। হ্যাঁ, বচন আকারের ক্ষেত্রে। আবার হচ্ছে বচনের বৈশিষ্ট্য হচ্ছে সবসময় তা সত্য বা মিথ্যা হতে পারে, আর বচন আকার হবে শত সত্য, শত মিথ্যা এবং অনির্দিষ্টমান। বচনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে বচন হচ্ছে চিন্তা বা উক্তির প্রকাশিত রূপ। বচনের উপাদান হচ্ছে চিন্তা, কেননা ভাষা আমরা যখন উক্তি বা ধারণা এটা আমরা প্রকাশ করি কাকে, চিন্তার ক্ষেত্রে চিন্তাকেই আমরা ধারণা বা উক্তি হিসাবে প্রকাশ করি। কিন্তু বচন আকারের উপাদান হচ্ছে বচন যখন আমি যেমন বললাম, আমি মনে মনে ভাবলাম গাছের পাতা হয় সবুজ, এটা আমি মনে মনে ভাবলাম, এটার কি, এটা আমার চিন্তা। এই চিন্তাটি যখন আমি ভাষায় প্রকাশ করলাম তখন তা হয়ে গেল বচন। আর এই বচনটি যখন, তাহলে বচনের উপাদান কি, চিন্তা। আর বচন আকারের উপাদান কি, বচন আকারের উপাদান হচ্ছে বচন। এই বচন ছাড়া বচন আকার হতে পারে না। বচন এবং যৌগিক যোজক দিয়ে বচন আকার তৈরি হয়। প্রতীক পরম্পরায় পর্যায়ক্রমে তা মান নিবেশন করে বচন আকার পাওয়া যায়। তাহলে আমরা পেলাম হচ্ছে বচন হচ্ছে চিন্তা বা উক্তি প্রকাশিত রূপ, আর হলো আর এর উপাদান হচ্ছে চিন্তা, আর এর উপাদান হলো বচন আকারের উপাদান হচ্ছে বচন। বচন হচ্ছে ছোট হাতের বড় হাতের অক্ষর হবে, বচন আকারের ক্ষেত্রে ইংরেজি ছোট হাতের হরফগুলি ব্যবহার হবে। বচন আকারের ক্ষেত্রে যেটি হবে বচন হচ্ছে সত্য বা মিথ্যা হয়, বচন আকার হবে শত সত্য, শত মিথ্যা, অনির্দিষ্টমান। এবং বচনের ক্ষেত্রে এখানে হলো বচনের ক্ষেত্রে হচ্ছে যেটি আমরা কাজ করি হলো বচন হচ্ছে যুক্তি বা ন্যায়ের উপাদান। হ্যাঁ, আর এর উপাদান। আর হলো বচন আকারের হচ্ছে ন্যায়াকার বা বচনাকার। হ্যাঁ, এটা দিয়ে হবে হচ্ছে বচনাকার বা ন্যায়াকার, আর এটা দিয়ে হবে যুক্তি বা ন্যায়। হ্যাঁ, তো তাহলে আমরা পাঁচটি পার্থক্য পেলাম। প্রথমত হচ্ছে ইংরেজি বড় হাতের অক্ষরগুলি বচনের উপাদান, ইংরেজি ছোট হাতের অক্ষরগুলি বচন আকারের উপাদান। দ্বিতীয়ত বচনের উপাদান হচ্ছে চিন্তা, কিন্তু বচন আকারের উপাদান হচ্ছে
বচন। তারপরে তৃতীয়ত হলো বচন হচ্ছে সত্য বা মিথ্যা হয়, বচনাকার হয় শত সত্য শত মিথ্যা বা অনির্দিষ্টমান। তারপরে বচনের উপাদান হচ্ছে ও বচনের সাথে সংশ্লিষ্ট হচ্ছে যুক্তি বা ন্যায়, আর বচনাকারের সাথে ও সংশ্লিষ্ট হচ্ছে ন্যায়াকার বা বচনাকার। আরেকটি জিনিস যেটি বচন হলো ব্যক্তি বা বিশেষ বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য হয়, আর বচনাকার সর্বদাই হয় হলো সার্বিক। হ্যাঁ, বচনাকার কখনো ব্যক্তি বা বিশেষ বস্তুর না, বচনাকার এটি হয় বিশেষ ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে বচন, আর বচনাকার হবে সবসময় সার্বিক, অর্থাৎ সার্বিক ব্যক্তি বা বস্তু সম্পর্কে তা প্রযোজ্য হবে। এখন আমরা বচনাকারের যে আমরা কয়েকটি রূপ দেখি, সেই রূপগুলি কি কি জিনিস আছে। বচনাকার আমরা বললাম শত সত্য বচনাকার, শত মিথ্যা বচনাকার এবং অনির্দিষ্ট বচনাকার। অনির্দিষ্ট মান, হ্যাঁ, অনির্দিষ্ট মানের বচনাকার তিনটি হবে। হ্যাঁ, তিনটি হবে। এখন এই তিনটি ছাড়াও বচন এবং বচনাকারের আরো দুটি আকার আছে। একটি হচ্ছে বিশেষ আকার, একটি হচ্ছে সাধারণ আকার। এখন এই সাধারণ আকারটা কাকে বলা হয়? সাধারণ আকারটা হচ্ছে, যেমন আমরা যে যৌগিক যোজক আমরা জানি, যে আমরা আগেই বলেছি ডট, ভেল, প্রাকল্পিক, তারপরে সমমানিক এবং নেগেশন। হ্যাঁ, এই যে আমরা এই সিম্বলগুলি দিয়ে আমরা যেমন শুধু পি ডট কিউ, হ্যাঁ, এটি হলো বচনের সাধারণ আকার, এটি হলো নির্দিষ্ট, এটি কিন্তু নির্দিষ্ট। কিন্তু অনির্দিষ্ট মানের আমরা কিছু বচন আকার আছে, যেমন আমি বললাম নট, পি, ভেল, কিউ, হ্যাঁ, ইমপ্লাইজ, আর, হ্যাঁ, এটি হচ্ছে বিশেষ আকার। তো এগুলি নির্দিষ্ট না, এগুলি আমরা যে কোনো ভাবে আমরা বিভিন্ন বচন আকারের মাধ্যমে করতে পারি। তো এগুলি হলো বচনের সাধারণ আকার এবং বচনের বিশেষ আকার। এগুলি আমরা করে নিব, একটু দেখে নিব। আসলে দেখো, আমরা এগুলি ভীষণ সোজা জিনিস এবং 2 লাইনের একটি অ্যান্সার। হ্যাঁ, 2 লাইনের, কিন্তু আমাকে জানতে হবে। আমি যদি অ্যান্সারটা না জানি, আমি কিছুতেই এটা বলতে পারবো না। আমরা এখন শত বচন আমরা দেখি, যে বচনের একটি শত আকার আমরা নির্ণয় করি, দেখি এটা কিভাবে করা যায়। পি, ভেল, কিউ ডট নট পি ইমপ্লাইজ কিউ। তো এখন এখানে বচন আছে, এটি একটি আমরা এটা দেখি আমরা কিভাবে এটা ভাঙবো। এখানে উপাদান বচন আছে দুটি, এবং উপাদান বচনের সমন্বয়ে যৌগিক বচন পি, কিউ, তারপরে আছে নট পি, পি ভেল কিউ, তারপরে এটি একটি উপাদান বচন। এখন পি ভেল কি, আমি একটু সরি, হ্যাঁ, আমি বোর্ডটাকে একটু কাট করে নিতে হবে আমাকে। পি ভেল কিউ ডট নট পি ইমপ্লাইজ কিউ। তো আমরা এখানে উপাদান বচন কয়টি আছে? পি, কিউ, নট পি। উপাদান বচনের সমন্বয়ে এটি হলো একটি যৌগিক বচন। তারপরে পি ভেল কিউ, তারপরে পি ভেল কিউ ডট নট পি। তারপরে এটি একটি কিন্তু এখন আমার যৌগিক বচন। তারপরে আমার পুরোটা পি ভেল কিউ ডট নট পি ইমপ্লাইজ কিউ। এখন আমরা এটার মান নিবেশন করে যাই পর্যায়ক্রমে। আমরা এটা মান নিবেশনটি আমরা জানি পি এর মান হচ্ছে, এখানে দুটি উপাদান বচন আছে, এজন্য উপাদান বচনের সমন্বয়ে এটি মান নিবেশন করতে হবে 4টি পর্যায়ক্রমে, ট্রুথ ট্রুথ, ফলস ফলস। তো আমাদের এটা হলো। এখন পি যেখানে সত্য হয়েছে, নট পি সেখানে মিথ্যা হবে। তারপরে
পি যেখানে সত্য নট পি মিথ্যা, পি যেখানে মিথ্যা নট পি সেখানে সত্য হয়েছে। তারপরে পি ভেল কিউ এর মান আমরা জানি, দুটো সত্য হলে সত্য, সরি একটি সত্য হলে সত্য আর দুটো মিথ্যা, সরি পি ভেল কিউ এর মান শুধুমাত্র দুটি মিথ্যা হলে মিথ্যা, অন্য সমুদয় বচন সত্য। তাহলে আমরা এখানে এটি মিথ্যা হলো। তারপরে আমরা দেখি এখন আমরা এই ডটটার মান বের করব। এই ডটের মান হলো নট পির মান আমরা জানি, পি ভেল কিউ এর মানও আমরা জানি। তাহলে আমরা দেখি এখানে ফলস, ফলস, ট্রুথ, ফলস। এখানে আমরা সংযোগিক আপেক্ষকের ক্ষেত্রে আমরা জানি যে দুটো বচন শুধুমাত্র দুটো সত্য হলে সত্য, অন্য সমুদায় বচন মিথ্যা। এখানে দুটো সত্য হয়েছে, একটি মিথ্যা হয়েছে। এখানে দুটো মিথ্যা হয়েছে, এটা মিথ্যা এটা সত্য, মিথ্যা, এটা মিথ্যা এটা সত্য, এটা মিথ্যা হয়েছে। দুটো সত্য সত্য, মিথ্যা সত্য এবং মিথ্যা। তারপরে হলো এখন আমাদের যেটা পি ভেল কিউ এর মান আমরা পেয়ে গেছি, আবার আমরা এটুকুর মান আমরা পেয়ে গেছি। হ্যাঁ, এটুকুর মান এই যে এটা পেয়ে গেছি, এটুকু। এখন আমরা শুধু এই ইমপ্লাইস এর মানটা বের করব। তাহলে আমরা দেখি ইমপ্লাইস এর ক্ষেত্রে আমরা কিন্তু ধরবো এটা এখন আমার পূর্বক, এটা আমার অনু, আমাদের সব মনে আছে, আমরা এগুলি কিন্তু অতীতে করেছি। তাহলে আমরা এভাবে করব, এখান থেকে এটা ধরবো। হ্যাঁ, এফ ফলস ট্রুথ মানে এটা হলো ট্রুথ হবে, আবারও ফলস ফলস ট্রুথ, আবার ট্রুথ ট্রুথ ট্রুথ, ফলস ফলস ট্রুথ। তাহলে বচনাকারটি অতএব বচনাকারটি শত সত্য, সরি শত সত্য। এটা কিভাবে হলো আমরা দেখি যে পর্যায়ক্রমে বচনাকারটিতে দেখা যাচ্ছে যে যখন চূড়ান্ত স্তম্ভে সবগুলি সত্য হবে তখন বচনাকারটি শত সত্য হবে। এটি এখানে চূড়ান্ত স্তম্ভে মান নিবেশন করে পর্যায়ক্রমে প্রতীক পরম্পরায় যে আমরা মান নিবেশন করে আমরা দেখছি যে প্রত্যেকটি চূড়ান্ত স্তম্ভে প্রতিটি মান সত্য হয়েছে, অতএব বচনাকারটি শত সত্য। আবার আমরা একটি শত মিথ্যা বচনাকার নেই। এখন আমরা একটি শত মিথ্যা বচনাকার নেই। এখন এখানে আমাদের যেটি আছে, আমরা আমাদের আবারও সেই উপাদান বচন পি কিউ নট পি। এখন আমাদের হলো এটুকুর মান আগে বের করতে হবে, সরি এটার মান হচ্ছে, এটা হচ্ছে ডট, তারপরে নট পি, তারপরে নট পি ডট কিউ, এটুকুর মান আবার হলো কিউ ইমপ্লাইজ পি, তারপরে আমার এই ডটের মানটা বের করতে হবে, নট পি ডট কিউ ডট কিউ ইমপ্লাইজ পি। এখন আমরা এটা আমরা মান পর্যায়ক্রমে মান নিবেশন করে যাই, ট্রুথ ফলস, আমরা জানি সর্বডানেরটিতে পর্যায়ক্রমে ট্রুথ ফলস বসবে, তারপরে ফলস ফলস, তারপরে নট পি হচ্ছে ফলস ফলস ট্রুথ ট্রুথ, তারপরে এখন আমরা নট পির মান জানি, কিউ এর মান জানি, তাহলে এখানে এটা হবে ফলস ফলস ট্রুথ ফলস, তারপরে কিউ ইমপ্লাইজ পি, কিউ ইমপ্লাইজ পির ক্ষেত্রে ট্রুথ ট্রুথ ফলস ট্রুথ। তারপরে এখন আমরা এই ডটের মানটা, আমরা এটুকুর মান পেয়েছি, আমরা এটুকুর মানও পেয়েছি, এটুকুর মানও পেয়েছি, তাহলে আমরা এখন আমরা করে ফেলি, এটা হবে হলো ফলস 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 ফলস। তাহলে আমরা দেখছি চূড়ান্ত স্তম্ভে প্রতিটি মানই মিথ্যা এসেছে। তাহলে যে দেখা যাচ্ছে যে অতএব বচনাকারটি শত মিথ্যা।
আগেরটা আমরা দেখলাম চূড়ান্ত স্তম্ভে প্রতিটি মান সত্য এসেছে, এজন্য বচনাকারটি শতসত্য। এখন আমরা পর্যায়ক্রমে মান নিবেশন করে দেখছি যে এখানে প্রতিটি মান মিথ্যা এসেছে, অতএব বচনাকারটি শত মিথ্যা। আমরা এগুলি আমাদের পুরনো যে আমাদের পেজে আছে, ক্লাসগুলি আছে, যাদের বুঝতে অসুবিধা হয় তারা এটা আবার দেখে নেবে। এটা আমাদের কিন্তু অনেকগুলি অনেক ক্লাস হয়েছে। এত বেশি ক্লাস আমি নিয়েছি সিম্বলিক লজিকের উপরে যে এগুলি আমাদের কোনো স্টুডেন্টের আর আসলে বোঝার বাকি থাকার কথা না। হয়তো আমাদের এতদিনে যদি আমাদের নর্মাল ওয়েতে আমরা ক্লাস করতাম, আমরা কিন্তু এখন আমাদের থার্ড ইয়ারের ক্লাস আমাদের অনেক আগেই শেষ হয়ে যেত। আচ্ছা, আমরা আরেকটি অনির্দিষ্ট মানের বচন আমরা করি, দেখি এটা কিভাবে করা হয়েছে। P implies Q implies Q. এখন আমরা এটা P implies Q, তারপরে P implies Q, তারপরে আমার পুরোটা আসবে P implies Q implies Q. দেখো আমাদের কিন্তু বারে কিউ কিন্তু আমার এখানে আমি 3বার আমরা মান নিবেশন করব, কিন্তু একবার এক যোজকে আমার মান একরকম হবে, এখানে মান আরেক রকম হবে, এখানে আবার মান আরেক রকম হবে। এটাই হলো সিম্বলিক লজিকের একটা মজার খেলা। ট্রুথ ফলস, ট্রুথ ফলস, ট্রুথ ফলস, ফলস। তাহলে ট্রুথ ফলস, ট্রুথ। আমরা জানি যে পূর্বক সত্য অনুক মিথ্যা হলে মিথ্যা। তাহলে এখন আমরা এটার মান আমরা পেয়েছি, এটার মান পেয়েছি, এখন এটা পূর্বক, এখন এটা অনুক। তাহলে ট্রুথ ফলস, ফলস। তারপরে এখন আমরা এখন এটার মান পেয়েছি, আবার কিউ এর মানও আমরা জানি। তাহলে আমরা এটা এখন পূর্বক, এটা অনুক। তাহলে এখানে ট্রুথ ফলস, ফলস, ট্রুথ ফলস, ট্রুথ। একটা আমার ফলস এসেছে চূড়ান্ত স্তম্ভে, একটি ফলস এসেছে, মানে অর্থাৎ যদি সবগুলি সত্য হয় চূড়ান্ত স্তম্ভে পর্যায়ক্রমে সত্য মান বসে যদি সবগুলি সত্য হয় তাহলে সেটি শত সত্য, যদি সবগুলি মিথ্যা হয় শত মিথ্যা। কিন্তু যদি এরকম মিক্স থাকে, একটি মিথ্যা সত্য মিথ্যা মিলানো থাকে, তবে বচন আকারটি হবে অনির্দিষ্ট মান। অতএব বচন আকারটি দেখা এখানে আমরা যেটি লিখবো সেটি হচ্ছে পর্যায়ক্রমে, এই বচন আকারটিতে পর্যায়ক্রমে মান নিবেশন করে দেখা যাচ্ছে চূড়ান্ত স্তম্ভে একটি মান মিথ্যা, বাকি সবগুলি সত্য হয়েছে এখানে। অতএব বচন আকারটি অনির্দিষ্ট মান। ব্যাস, আমাদের এটাই হবে। আমরা আজকে আমরা এগুলি যেহেতু আমরা অতীতে করেছি, আমরা আজকে আরেকটু করলাম। আমাদের এগুলি সবই আছে পেজে বিভিন্নভাবে দেওয়া, আমাদের মোটামুটি অসুবিধা হওয়ার কথা না। নেক্সট ইনশাল্লাহ আমরা নেক্সট দিন ন্যায়াকারের বৈধতা অবৈধতা নির্ণয় করব। আমরা আজকের ক্লাসটি শেষ করব, কিন্তু তার আগে আমি তোমাদের বলি, আমরা যেন সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলি, 3 ফিট দূরত্ব বজিয়ে রাখি, এবং বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করি, এবং হ্যান্ড স্যানিটাইজার বা হাত বারে ধুয়ে ফেলি। হ্যান্ড স্যানিটাইজার বা সাবান বা যেভাবে হোক নিজেকে পরিষ্কার পরিচ্ছন্নতায় আমাদেরকে করোনা মুক্ত রাখতে পারে। আমরা যেন এই ব্যাপারটি সচেতন থাকি, এবং প্রয়োজন ছাড়া যেন আমরা ঘরের বাইরে না যাই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, লেখাপড়া করো। আজকের মতন আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।